স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সব দলমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। সংকট নিরসনে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আর দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকারকে অনভিজ্ঞ মন্তব্য করে দ্রুত নির্বাচনের পরামর্শ দেন মাহমুদুর রহমান মান্না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির জাতীয় কাউন্সিলে অংশ নেন বিএনপি সহ সমমনা দলগুলোর নেতারা। অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের চলমান সংকটের মধ্যে বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানোয় সরকারের সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা 100টা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসিবির ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস, যেটা জীবন, সেই জীবন বোঝে না। আর দেশের অর্থনৈতিক রাজনৈতিক ভঙ্গুর অবস্থা তুলে ধরেন বিএনপির মহাসচিব। জানান সব দলমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব আমি বিশ্বাস করি। বলেন চলমান রাজনৈতিক সংকটে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির মহাসচিব। আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের যে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে দেশের উজ্জ্বল সম্ভাবনা নষ্ট না করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। পরিবারের পক্ষ থেকে কথা বলবেন ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। আর সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলেও যুক্তি তুলে ধরেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সিলেটে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। জানান প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। সভায় সিইসি বলেন একদিনে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, যদিও তা বাস্তবায়নযোগ্য পরামর্শ নয় বলে অভিমত তাঁর। একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে, বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়, এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে প্রসঙ্গেও মতামত জানান সিইসি। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করে দেখি, ওই সময় পর্যন্ত অপেক্ষা করে দিই। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি, তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমার সিদ্ধান্তে আসতে পারবে। এছাড়াও প্রবাসীদের ভোটার তালিকায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন, বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দ্রুত নির্বাচনী রোডম্যাপ আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ও বিনিয়োগ আরও বাড়বে। আর এখনও দেশে 4 মাসের রিজার্ভ মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
সুশাসন নিশ্চিত হওয়ায় হুন্ডিতে টাকা পাচার কমেছে জানিয়ে ডলার অস্থিরতার জন্য দায়ী করেছেন বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকে। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশি বাংলাদেশিদের রাজনৈতিক অস্থিরতার জন্য ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে। খুব দ্রুতই একটি নির্বাচনী রোডম্যাপ আসছে বলেও জানান তিনি। যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজেশ আছে তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করেন এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের কর্মচারীদের প্রচুর দুর্নামেরও সম্মুখীন হতে হয়। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও রিজার্ভ নিয়েও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের রেমিটেন্সের প্রবাহ সর্বকালীন সময়ের সবচেয়ে বেশি। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন। সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোট বা এগ্রিগেটরদের দায়ী করলেন গভর্নর। দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরের নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে। কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফেরায় অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় আছে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্স। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে বর্তমান সরকারকে সরে আসার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, আইএমএফ-এর শর্ত মানতে গিয়ে এমন কিছু করা যাবে না যাতে সরকারের ওপর মানুষের আস্থা হারায়। দুপুরে রাজধানীর বাংলা মোটরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে ভ্যাট শুল্ক বৃদ্ধি ও ট্রাক সেল বন্ধের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন। মানুষের দুর্ভোগ কমাতে রমজানকে সামনে রেখে ট্রাক সেল আবার চালু করারও দাবি জানানো হয়। অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে কর কাঠামোয় যে সীমাহীন দুর্নীতি হয় তা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ ও সংস্কার সম্ভব নয়। বিএনপির এমন বক্তব্যের সঙ্গে নাগরিক কমিটি একমত নয় বলেও জানান তিনি। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। আমরা জানি প্রত্যক্ষ কর বাড়ানো সরকারের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে অবশ্যই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। শতাধিক পণ্যে ভ্যাট ট্যাক্স বাড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্ত অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাকসিন আহমেদ। রাজধানীর মতিঝিলে সমসাময়িক অর্থনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, শুধু দেশি ব্যবসায়ী নয়, বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি ব্যবসায়ীরাও বিপাকে পড়বে এতে। ডিসিসিআই সভাপতি মনে করেন, এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি কমতে পারে বিদেশি বিনিয়োগ। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম 150% বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গ তুলে ধরে তিনি শিল্প খাতে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানান। বলেন, গত 3 বছরে প্রায় 200% বেড়েছে গ্যাসের দাম। এর সাথে আরও 150% যোগ হলে 3 বছরে 400% বাড়বে গ্যাসের দাম। একই সাথে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার তাগিদ দেন সভাপতি। আমাদের 459 বিলিয়ন ডলার এবং কমিটমেন্ট দেওয়া হয় যে এটা 2032 সাল পর্যন্ত ওনাদের ডিসকমফোর্ট চলছে। এর উপরে আমাদের ডলার রিয়েলি একটা ম্যাজিক্যাল একটা দেশ যেখানে 17-18 কোটি লোক, মাত্র 40 লক্ষ ট্যাক্স পেয়ার, তার মধ্যে কিন্তু মাত্র 25 লক্ষ লোক বছরে ট্যাক্স পে করেন। আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে।
শেখ হাসিনা দেশে চোরতন্ত্র তৈরি করেছিলেন এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, দেশের বড় বড় কোম্পানিগুলোকে কাজ পাইয়ে দিয়ে তাদের থেকে সুবিধা তুলে নেওয়া হতো, যা বিশ্বের ইতিহাসে বড় লুটপাট। জুলাই বিপ্লবে সবার অবদান লিখে রাখা উচিত মন্তব্য করে তিনি বলেন, অপসাংবাদিকতা রুখে দিতে মিডিয়াগুলোকে আরও বেশি সচেষ্ট থাকা প্রয়োজন। লেজুরভিত্তিক সাংবাদিকতা পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে তরুণ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। সেমিনারে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশকে রাষ্ট্রহীন করার চক্রান্ত, দুর্নীতি দূর করার নামে -2 থিওরি আনা হয়েছিল সে সময়। এর ফলে বাংলাদেশই মাইনাসে চলে যাচ্ছিল বলে মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টে যা হয়েছে খুবই আমাদের দরকার। প্রত্যেকটা ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে হয়েছে, যেই ক্যাম্পাসে আপনার গ্রাফিটি হয়েছে, সেগুলোও যেন আমরা নিজেরা প্রিজার্ভ করি। এটা আমাদের ক্যাম্পাসের, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এইটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে শতাধিক পণ্যের সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধি শুধু জীবনযাত্রার ব্যয় বাড়াবে না, মন্দা দেখা দেবে ব্যবসাতেও। বাড়বে ব্যবসার খরচ। সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাধারণ ক্রেতা, গবেষক ও ব্যবসায়ীরা। এ নিয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আনুষ্ঠানিক কথা না বললেও অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আইএমএফের ঋণের শর্ত পূরণ করতেই শুল্ক ও ভ্যাট বৃদ্ধির উদ্যোগ। গেল ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11% কাছাকাছি। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। এমন উচ্চ মূল্যস্ফীতির মধ্যে গত বৃহস্পতিবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক ও ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড। তাতে সাধারণ মানুষ বলছেন, পণ্য কেনার ক্ষমতা কমে যাচ্ছে, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ব্যবসা কমে যাওয়ার। ইনকাম লেভেল যদি না বাড়ে তাহলে আবার পারচেজিং পাওয়ার কমে যাবে। আবার যদি ভ্যাট ট্যাক্স আর উপরে আরো বাড়তি টাকা দেওয়া হচ্ছে, এটা আমার ক্রয় ক্ষমতা, এটা তো আলটিমেটলি সবার কমে যাবে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত এরা হিমশিম খাবে, এরা কিনতে পারবে না। তখন আমাদের ব্যবসা দেখা যায় 10 নম্বর অটোমেটিকলি। যা ক্রয় ক্ষমতা ক্রয় করার দরকার, সেই আশানুরূপ দ্রব্যাদি ক্রয় করতে পারছে না। সরকারকে জনবান্ধব সরকার হইতে হবে, মানুষের কল্যাণের দিকে তাকাইতে হবে। আমদানি পর্যায়ে 32টি পণ্যের সম্পূরক শুল্ক বিভিন্ন হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে নানা ধরনের বিদেশি ফল, ফলের জুস, সবজির শুল্ক 20 থেকে 30% করা হয়েছে। শুল্ক বাড়ানো হয়েছে সাবান ও ডিটারজেন্টের উপরও। বিভিন্ন পণ্যের উপর শুল্ক বাড়ানোর ফলে বাড়ছে বিমান পরিবহনের ব্যয়। সরবরাহ পর্যায়ে 4 ধরনের সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। আবার খরচ বাড়ছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। এটা আপনি কর আদায় করবেন না, আর নতুন করে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে বেশি করে পানিশমেন্ট দিবেন, আর কাউকে আপনি ট্যাক্স আদায়ই করবেন না। সেটা দায়িত্ব আমি নিব, আপনি ওনার কাছ থেকে ট্যাক্স নেন। আমরা কি বলতে পারবো নিজে বুকে হাত দিয়ে যা ট্যাক্স পাওয়ার কথা ছিল পটেনশিয়াল, আমি ততটুকু পুরোটা আদায় করেছি? 32 ধরনের পণ্যের ভ্যাট 10% বাড়ানো হয়েছে। তাতে বাড়ছে পটেটো ফ্লেক্স, বিস্কুট, কেক, আচার, টমেটো কেচাপ, টমেটো সস, ফলের জেলির দামও। ভ্যাট বাড়ানো হয়েছে রান্নাঘরের ব্যবহার্য বিভিন্ন পণ্যের উপরও। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার বৃদ্ধিতে বাড়ছে ওষুধের দামও। ভ্যাট বৃদ্ধির ফলে বাড়ছে মিষ্টি ও তৈরি পোশাকের দামও। 14টি সেবার উপর ভ্যাট 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে, তাতেও খরচ বাড়ছে। ব্যবসায়ী পর্যায়ে 3 ধরনের মধ্যে 2টোর ক্ষেত্রে ভ্যাট বাড়িয়েছে এবং একটির ক্ষেত্রে কমিয়েছে রাজস্ব বোর্ড। আমরা তো দেখি যে সবকিছুই যখন সরকার কোনো সার্কুলার দেয়, পরের দিনই ধাপ করে দামগুলো বেড়ে যায়, কিন্তু সরকার কি রেভিনিউটা কালেকশন করতে পারছে নাকি, ওই সিস্টেমটা ইন প্লেস আছে নাকি, ওটাকে দেখতে লাগবে। বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির আগে থেকেই অনেক পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা এখানে নতুন একটা সুবিধা পেল, যেটার মাধ্যমে নতুন করে দাম বাড়ানোর একটা হেডিক পড়বে। আমরা দেখছি ইতিমধ্যে এই হেডিক শুরু হয়ে গেছে, অনেকগুলো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। বাজারে যথাযথ নজরদারির অভাব রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে 1 ঘণ্টা ব্লকেড কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে উভয় প্রান্তের 2 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। পরে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় আন্দোলনকারীরা।
শুক্রবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে গ্রেপ্তারকৃত ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে এবং বিচারের দাবিতে শনিবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্রছাত্রী মহাসড়ক ব্লকেট করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় প্রান্তে ২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয় প্রতিবাদ কর্মসূচির সময়। আমরা কিন্তু প্রশাসন বলে যাই বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য বিবেচনা করে এখানে আসছি। পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার দাবি পূরণের আশ্বাস দিলে ১ ঘণ্টা পরে মহাসড়ক থেকে সরে যায় তারা। তাদের দাবিগুলো সব বলছে এবং দাবি মিডিয়ার সামনেও বলেছে। এখন আমরা আমাদের এবং ছাত্রদের একটা চেষ্টায় তাদেরকে আমরা রোড ব্লক যেটা আছে ওটা আমরা খুলে দিয়েছি। রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেয়নি বলে জানিয়েছে পুলিশ। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটের দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া তৈরি করার চেষ্টা করেছে ভারত। এরপর থেকে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করলেও আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আজ সীমান্ত সরেজমিনে পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত সকল ধরনের নির্মাণ কার্যক্রম স্থগিত রাখতে সম্মত হয়েছে উভয় পক্ষ। ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক। গতকাল দহগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার ৮ এর ৩৭ থেকে ৪৬ নম্বর সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। খবর পেয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেন। এ সময় সীমান্তের দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হলে সৃষ্টি হয় উত্তেজনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের ২টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকল কর্মীরা। দাবানলে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১১ জন, ধ্বংস হয়েছে ১০,০০০-এরও বেশি অবকাঠামো। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক লুটতরাজ চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি সামাল দিতে নৈশকালীন কারফিউ জারি করেছেন লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দিন ধরে ভয়াবহ আগ্রাসী ভূমিকা চালাচ্ছে দাবানল। ইতিহাসের ভয়াবহ এ দাবানলের আগুনে এরই মধ্যে পুরো অঙ্গার হয়েছে ৩৪,০০০ একর এলাকা। আগুনের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে যুদ্ধ বিধ্বস্ত এলাকার সঙ্গে এর তুলনা করা হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে এক কাপড়ে বের হয়ে এসেছে লাখো মানুষ। আরও অন্তত ১.৫ লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদে সরে যেতে সতর্ক করা হয়েছে। তবে বাতাসের গতি কিছুটা কমাই শুক্রবার থেকে দাবানলের বড় দুটি জায়গার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে প্যালিসেডসের আগুন ৮% এবং ইটনের আগুন ৩% নিয়ন্ত্রণে এসেছে। এদিকে একদিকে যখন মানুষ আগুন থেকে বাঁচতে লড়াই করছে, তখন ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করা হয়েছে সান্তা মনিকা শহরেও। ক্ষতিগ্রস্ত এলাকায় সন্দেহজনক কাউকে দেখা গেলে তাকে সাথে সাথে আটক করা হবে। বাসিন্দাদের সরিয়ে নেওয়া এলাকাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান আকু ওয়েদার বলছে দাবানলে এখন পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৩৫ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা আগামী কয়েক বছর স্থানীয় বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইজে যে দাবানল ছড়িয়ে পড়েছিল তাতে ১২ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে দাউ দাউ করে জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্যালিসেডস, ইটন, হার্স্ট, উডলির মতো
উডলির আগুন কখন নিভবে তা বলতে পারছেন না দমকল কর্মকর্তারা। কেন ক্যালিফোর্নিয়ার আগুন এত ভয়ঙ্কর রূপ ধারণ করলেও গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে তার সম্ভাব্য কিছু কারণ। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলের লেলিহান শিখা ছাড় দিচ্ছে না কাউকেই। নিম্নবিত্ত সাধারণ মার্কিনী থেকে শুরু করে আলো ঝলমলে হলিউড তারকার বাড়িও ভস্মীভূত করে দিচ্ছে নিমেষেই। বিনোদন দুনিয়ার রাজধানী হিসেবে খ্যাত লস অ্যাঞ্জেলেসের মালিবু, হলিউড হিলসের বিলাসবহুল প্রাসাদও জ্বলছে। প্রশ্ন উঠেছে, ক্যালিফোর্নিয়ার এবারের দাবানল কেন এত ভয়াবহ? যুক্তরাষ্ট্র জুড়ে দাবানলের অন্যতম প্রধান কারণ মনে করা হয় বজ্রপাতকে। এরপরে যে কারণের কথা মাথায় আসে সেটি হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট। 2017 সালেও শর্ট সার্কিট থেকেই ভয়াবহ এক দাবানলের সূচনা ঘটে ক্যালিফোর্নিয়ায়। এছাড়া ইচ্ছাকৃত আগুন লাগানোর কথাও মাথায় রাখছেন তদন্ত কর্মকর্তারা। মধ্যাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে বয়ে যাওয়া তীব্র উষ্ণ বাতাস আগুনকে ছড়িয়ে দিচ্ছে দ্রুত। দাবানল প্রবণ ক্যালিফোর্নিয়ায় সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে। শীতকালে যা অনেকটাই বিরল। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশ কয়েক বছর ধরেই রাজ্য জুড়ে শীতকালে শুষ্কতা বাড়ছে। নাসার গবেষণা বলছে, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের 10টির 8টিই ঘটেছে 2017 থেকে 2021 সালের মধ্যে। বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান খরা ও শুষ্কতা এসব দাবানলের পেছনে মূল চালিকা শক্তি। গেল ডিসেম্বরের শেষ ভাগ থেকেই ক্যালিফোর্নিয়ার বড়সড় একটি অংশ জুড়ে অগ্নি সতর্কতা জারি করেছিলেন কর্মকর্তারা। সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বছরের এই সময়ে বেশ বৃষ্টিপাত হয়, অথচ গেল অক্টোবর থেকে অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 0.16 ইঞ্চি, যা স্বাভাবিক গড় 4 ইঞ্চির চেয়ে অনেক কম। 2020 সালেও বছরের এই সময়ে তীব্র বৃষ্টিপাত দেখা দিয়েছিল। নির্দিষ্ট একটি কারণ নয়, এরকম বেশ কিছু কারণ মিলেই তৈরি করেছে ভয়াবহ এই দাবানল, আর সেটাই ধারণা করা হচ্ছে গণমাধ্যমের বিশ্লেষণে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক। শিগগিরই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করতে যাচ্ছে ইরান। সেখানে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর বরাতে এই খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ সংরক্ষণাগারটি পরিদর্শন করেছেন। হাজিজাদেহ ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, গেল বছরের অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ইরানি অভিযানের একাংশ চালানো হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। দেশের রাজনৈতিক পট পরিবর্তন, সেই সাথে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যেও 2024 সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে ব্যাংকের বার্ষিক সম্মেলন 2025 উপলক্ষে তিনি একথা বলেন। গ্রাহক সেবার মান বৃদ্ধি করে প্রযুক্তি নির্ভর স্মার্ট ব্যাংকিং ও উদ্ভাবনের মাধ্যমে অনুপ্রেরণামূলক প্রবৃদ্ধি অর্জন নিশ্চিত করতে সকলকে আরও সচেষ্ট থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যাংকের 152টি শাখা প্রধান, 45টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায় সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সংহতির বছর একসাথে গড়ি আগামী, এই প্রতিপাদ্যে সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল আজিজ। বিগত বছরের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি। শরিয়া ও প্রযুক্তি নির্ভর উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান AKM আব্দুল আলিম, পরিচালক কাজী আকরাম উদ্দিন সহ বিভিন্ন স্তরের নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাউন পেমেন্টের নেই ভয়, কিস্তি দিলেই স্বপ্ন জয় স্লোগানকে সামনে রেখে চলছে 2 দিন ব্যাপী স্বপ্ননিবাস বর্ষপূর্তি আবাসন মেলা। রাজধানীর ধানমন্ডি 15 স্টাফ কোয়ার্টারে জমকালো আয়োজনে এই আবাসন মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন স্বপ্ননিবাস এস্টেটস
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান শাহন এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত। প্রথম দিন মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড়। মাত্র ৩৩টি প্লটের জন্য নানা অফার নিয়ে শুরু হয়েছে এই মেলা। লাল সবুজের জার্সিকে পাকাপাকি বিদায় জানালেও টাইগার ক্রিকেটের রেকর্ড বুকে এখনও বড় একটা অংশ জুড়ে আছে ড্যাশিং এই ওপেনারের নাম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও তামিমের দখলে। আন্তর্জাতিক টি-20তেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। একবার দেখে নেব তামিম ইকবালের আন্তর্জাতিক মাইলফলকগুলো। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল অনেক জল্পনা কল্পনার ইতি টেনে লাল সবুজের জার্সিতে ফেরার সব সম্ভাবনায় শেষ করে দিলেন এই ওপেনার। তবে বিদায়ের আগে তামিম রেকর্ড বইয়ে ছাপ রেখে গেলেন ভালোভাবে। ৮৩৫৭ রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন, যার সংখ্যা ২৫। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডও তামিমের ঝুলিতে। মোট ১১৯টি হাফ সেঞ্চুরির রেকর্ড আছে তার, যার মধ্যে টেস্টে করেছেন ৪১টি হাফ সেঞ্চুরি ও ওয়ানডেতে করেছেন ৭০টি। ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স ছিল মাত্র ১৯ বছর। টানা ৩ টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান এই ড্যাশিং ওপেনার। ২০১৪ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। এছাড়া ৩ সংস্করণে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম। ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান তুলেছেন তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলে ২৮৫৩ রান করেছেন তামিম। টেস্টে দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডও আছে তামিমের ঝুলিতে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে ৩১২ রানের জুটি করেন তামিম। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা ২০১৫ সালে খুলনায় তার ছক্কার সংখ্যা ৪১টি। এছাড়াও আরও ডজন খানিক রেকর্ড আছে তামিমের ঝুলিতে, যেই রেকর্ড নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।